আচ্ছা, আগের দিন আমরা আইআইআর ফিল্টার, এফআইআর ফিল্টার ওইসবের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ডিসকাস করছি, কম্পারিজন দেখছি। এই আজকে থেকে আমরা দেখব যে আইআইআর এফআইআর ফিল্টার ডিজাইন কেমনে করে। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখব আইআইআর ফিল্টারটা কিভাবে ডিজাইন করে। তো আইআইআর ফিল্টার ডিজাইনের জন্য আইআইআর ফিল্টার গুলো ডিজাইন করা হয় অ্যাকচুয়ালি অ্যানালগ ফিল্টার থেকে। ঠিক আছে, মানে আমাদের কাছে আমাদের যে ডিজাইন স্পেসিফিকেশন দেওয়া থাকবে, দ্যাট ইজ আমাদেরকে যে রিপলের ভ্যালু ডেল্টা পি, ডেল্টা এস অথবা এদের করেসপন্ডিং টিভির ভ্যালু এ বা আর যে নোটেশন দিই না কেন, তাদের যদি মনে থাকে পাস ব্যান্ড রিপল এপি সমান ছিল -20 log 10 1 মাইনাস ডেল্টা পি, আর স্টপ ব্যান্ডের এস সমান ছিল -20 log 10 ডেল্টা এস। তারপরে স্টপ ব্যান্ড এইচ ফ্রিকোয়েন্সি ওমেগা এস বা এফএস যেটাই বলি না কেন, তো এফএস লেখে না, ওমেগা দিয়ে এইগুলোকে রিপ্রেজেন্ট করে। আবার ওমেগা পি যেটা পাস ব্যান্ড এইচ ফ্রিকোয়েন্সি, এগুলা দেওয়া থাকলে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা হচ্ছে অ্যানালগ ফিল্টার ডিজাইন করব, এইচএস। ঠিক আছে, এইচএস ডিজাইন করব, দেন আমরা সাম সর্টস অফ ট্রান্সফরমেশন করব। অনেক ধরনের ট্রান্সফরমেশন হতে পারে, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন আছে, তারপরে ম্যাচ ডিজেট ট্রান্সফরমেশন আছে, ইম্পালস ইনভ্যারিয়েন্স ট্রান্সফরমেশন আছে। ওই ট্রান্সফরমেশন গুলো করে আমরা হচ্ছে এইচজেড পাবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালগ ফিল্টার ডিজাইন, সরি আইআইআর ফিল্টার ডিজাইনের প্রসিডিউর। তো এর মধ্যে অ্যানালগ ফিল্টার ডিজাইনটা আমরা হয়তো এই কোর্সে ডিটেইলস দেখব না, আমি আপনাদের হয়তো একটা এক্সাম্পল দেখাইতে পারি, কারণ এটা আসলে পরীক্ষায় আমি দেখি নাই দিতে অ্যানালগ ফিল্টার ডিজাইন পার্টটা। ঠিক আছে, সো আমরা ধরেই নেই যে আমাদের কাছে একটা অ্যানালগ ফিল্টার আছে, তারপরে আমরা বাকি যা কিছু করার করি। ঠিক আছে, সো এটা আমরা ধরেই নিই। আর ইনফ্যাক্ট হচ্ছে অ্যানালগ ফিল্টার ডিজাইনের ক্যালকুলেশনটা একটু বড়, হাতে করাটা একটু টাইম কনজিউমিং ব্যাপার, সো এটা আসলে পরীক্ষায় দেওয়া হয় না। তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিব আসলে কিভাবে করে। আর আইআইআর ফিল্টার থেকে সিম্পল টাইপের আইআইআর ফিল্টার ডিজাইন করার সব মানে সিম্পল মেথডটা হচ্ছে পোল জিরো মেথড। আপনারা অলরেডি ল্যাবে শিখে ফেলছেন এটা, পোল জিরো প্লেসমেন্ট মেথড। সো হোপফুলি আমার বেশি টাইম লাগবে না শেষ করতে। পোল জিরো প্লেসমেন্ট মেথড, এটা আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী, আমাদের ডিজাইন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা পোল আর জিরো প্লেস করি। পোল আর জিরো ইউনিট সার্কেলের মধ্যে প্লেস করে দিই। ঠিক আছে, এটা। সো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন ফিল্টার ডিজাইন করব, দ্য ফিল্টার মাস্ট বি কজাল এন্ড দ্য ফিল্টার মাস্ট বি স্টেবল। সো আমরা যেসব পোল মানে প্লেস করব, সেসব পোল গুলো অবশ্যই ইউনিট সার্কেলের ভেতরে থাকা লাগবে। না আমরা তো জানি তাই না, যে একটা সিস্টেম, একটা ডিজিটাল সিস্টেম, একটা এলটিআই সিস্টেম, অবশ্যই এলটিআই সিস্টেম হতে হবে। একটা এলটিআই সিস্টেম কজাল আর স্টেবল একই সাথে কখন হয়, যখন পোলগুলো ইউনিট সার্কেলের ভেতরে থাকে। এটা তো আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে দেখছি। ঠিক আছে, সো আমরা পোল জিরো প্লেসমেন্ট নিয়ে যখন আর কি কাজ করব, তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে পোলটা যেন ইউনিট সার্কেলের ভেতরে থাকে। জিরো স্টেপ হয়ে থাকে সেটা আমাদের ক্যালকুলেশন থেকে বের হবে, কিন্তু পোল মাস্ট বি ইনসাইড দ্য ইউনিট সার্কেল। আর সেকেন্ড থেকে যেসব মেথড, সেগুলো হচ্ছে যে অ্যানালগ ফিল্টার থেকে ট্রান্সফর্ম করে ডিজিটাল ফিল্টারে যাব। তো এখানে ট্রান্সফরমেশন অনেকগুলো আছে, একটা আছে ইম্পালস ইনভ্যারিয়েন্স মেথড, ইম্পালস ইনভ্যারিয়েন্স মেথডটা নাম শুনে বোঝা যাচ্ছে ইম্পালস রেসপন্সটা সেম থাকবে আর কি। ঠিক আছে, ইম্পালস রেসপন্সটা আমরা স্যাম্পলিং করব আর কি এই মেথডে। আর এটা আছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। বাইলিনিয়ার ট্রান্সফরমেশনে আমরা সাম ট্রান্সফর্ম করব আর কি, আমরা এস এর বদলে একটা ফাংশন অফ জেড বসাবো, যেটা এরকম আর কি দেখতে হয়, এরকম। আর আরেকটা মেথড আছে ম্যাচ জেড ট্রান্সফরমেশন, এটা আমরা হয়তো দেখবো না, যদি টাইম থাকে আমি ডিসকাস করে দিব, বাট মনে হয় না টাইম পাবো। ম্যাচ জেড ট্রান্সফরমার এটা আছে, আর এটা আছে ফ্রিকোয়েন্সি হ্যাঁ, মোটামুটি এই চারটা মেথডই আছে আইআইআর ফিল্টার ডিজাইন করা। এর মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে পোল জিরো প্লেসমেন্ট, আর এইগুলা একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, কমপ্লিকেটেড বলতে এগুলা ক্যালকুলেশন একটু বেশি। সো এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো আর কি। এর মধ্যে পোল জিরো প্লেসমেন্টটা খুবই ইজি, এটা আজকে আমরা ডিসকাস করবো একটা এক্সাম্পল দিয়ে। এই এক্সাম্পলটা অলরেডি আপনারা পড়ছেন ল্যাবের মধ্যে, আমি জাস্ট আরেকবার ডিটেইলসে বলে দেব। ওকে, পোল জিরো প্লেসমেন্টের জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে।
আচ্ছা, ফিল্টার ডিজাইন করা বলতে আমরা কি বুঝি? আমাদের তো এরকম একটা ট্রান্সফার ফাংশন আছে, তাই না? আমাদের এরকম একটা ট্রান্সফার ফাংশন আছে। তো ফিল্টার ডিজাইন করা বলতে বোঝায় এই এ কে আর বি কে গুলা খুঁজে বের করা। অর্থাৎ আমরা যদি এই এইচ জেডটা খুঁজে বের করতে চাই, আমাদের তো আসলে এ কে আর বি কে গুলা বের করা লাগবে। তো এ কেটাকে আমরা বলি ফিড ফরওয়ার্ড, কারণ এটা ইনপুটের সাথে রিলেটেড, আর বি কে আমরা বলি ফিডব্যাক। এইটা হয়তো আপনাদের লাস্ট ক্লাসে যেভাবে এ আর বি বলছি তার উল্টা হয়ে গেছে, কারণ হচ্ছে ওখানে আমি উপরেরটাকে বি কে বলছিলাম, নিচেরটাকে এ কে বলছিলাম। তো আমি ল্যাব ম্যানুয়ালের সাথে কনসিস্টেন্সি রাখার জন্য আমি আর কি আবার এটা চেঞ্জ করে দিয়েছি। আপনাদের পুরান ভিডিওগুলো আপনি দেখবেন ওখানে বোধহয় আমি এই ফর্মে লিখছি, আগের দিনের ভিডিওগুলোতে মোস্ট প্রবাবলি এই ফর্মে লিখছি আমার যতদূর মনে আছে। ওটাকে জাস্ট আমি এখন সুইচ করে লিখছি, আর কিচ্ছু না। সো আগের ফেজে বি কে ছিল ফিডব্যাক ফরওয়ার্ড আর এ কে ছিল ফিডব্যাক, আর এখন হচ্ছে আমি এই উল্টা করে লিখলে এ কে হয়ে যাবে ফিড ফরওয়ার্ড, বি কে হয়ে যাবে ফিডব্যাক, জাস্ট এ আর বি সুইচ করে দিছি আর কিছু। সো ফিল্টার ডিজাইন করা বলতে আমরা বুঝি, ফিল্টার ডিজাইন বলতে বোঝায় এ কে আর বি কে এর ভ্যালুগুলা খুঁজে বের করা। ঠিক আছে, এই ভ্যালুগুলা খুঁজে বের করাকে আমরা বলি ফিল্টার ডিজাইন করা। এখন এই ভ্যালুগুলা যখন আমরা খুঁজে বের করব, তখন আমরা ইউজুয়ালি যেটা করব, এ কে এন্ড বি কে মাস্ট বি রিয়েল নাম্বারস। ঠিক আছে, কমপ্লেক্স কোএফিশিয়েন্ট আমরা প্র্যাকটিক্যাল হার্ডওয়্যারে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো না। ঠিক আছে, সো এটা আসলে রিয়েল হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে এবার একজন বলতে পারবেন যে আমি যদি একটা ইকুয়েশনের কোএফিশিয়েন্ট গুলা রিয়েল বানাই তাহলে তার সলিউশন গুলা কেমন হবে? সবচেয়ে সিম্পল এক্সাম্পল, একটা দ্বিঘাত সমীকরণ নেই বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নেই, এটার সলিউশন যদি হয় x1 আর x2, আমরা তো এটা জানি, এটা তো অ্যালজেব্রা থেকে আসে। এখন এ বি সি যদি রিয়েল হয়, অর্থাৎ এই ইকুয়েশনের মতে এই ইকুয়েশনের কোএফিশিয়েন্ট গুলা যদি রিয়েল হয়, তাহলে আমরা সলিউশন গুলার থেকে কি কি বলতে পারবো? সলিউশন গুলার ক্যারেক্টারিস্টিক্স কি কি বলতে পারবো? তিন ধরনের। হ্যাঁ হ্যাঁ, তিন ধরনের মানে সলিউশন রিয়েল হইতে হবে, এক হইতে পারে তারা রিয়েল হবে, অথবা তারা যদি কমপ্লেক্স হয় তাহলে কনজুগেট হবে। মানে হয় তারা রিয়েল হবে, কারণ x1 x2 দুইটাই যদি রিয়েল হয় তাহলে x1 + x2 রিয়েল নাম্বার হবে, এন্ড রাইট সাইড তো অবভিয়াসলি রিয়েল কারণ এবিসি রিয়েল, সো তাদের রেশিও রিয়েল হবে। আর x1 x2 এর কোনোটা যদি কমপ্লেক্স হয় তাহলে একটা কমপ্লেক্স কনজুগেট হবে। কেন? কারণ কনজুগেটের সাথে তার নাম্বারটা যোগ করলে আমরা সবসময় রিয়েল পাবো, আবার গুণ করলে আমরা এটা পাবো রিয়েল z² প্লাস ইমাজিনারি z²। অর্থাৎ আমরা দুইটা কমপ্লেক্স কনজুগেট নাম্বার যোগ করলে, মানে একটা কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেট যোগ করলে একটা রিয়েল নাম্বার পাবো, গুণ করলেও রিয়েল নাম্বার পাবো। ঠিক আছে, এটা হবে। সো তার মানে আমরা যদি রিয়েল কোএফিশিয়েন্ট চাই তাহলে সলিউশন গুলা হবে হয় রিয়েল অথবা কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে, হয় তারা রিয়েল হবে না হলে তারা কমপ্লেক্স কনজুগেট হবে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ঠিক আছে, সো আমরা পোল জিরো প্লেস করার সময় আমরা তাহলে রিয়েল পোল আর রিয়েল জিরো এইটা খুঁজবো, অথবা কমপ্লেক্স কনজুগেট আকারে পোল জিরো খুঁজবো। এটা কি ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? আরো একটা জিনিস, সেটা হচ্ছে at a given point, at a given zero, ঠিক আছে, আমি যদি একটা জিরো বলে দেই, হ্যাঁ, ওই পয়েন্টে hz এর ভ্যালু কত? মানে ধরেন একটা ট্রান্সফার ফাংশনের জিরো হচ্ছে z = -2, তাহলে h of -2 কত? জিরো যে hz এর ভ্যালু কত হয়?
স্যার 0 0, কারণ জিরোস গুলা হচ্ছে নিউমারেটরের সলিউশন, আর কোন সলিউশনকে যদি আমি কোন ফাংশনে বসাই তাহলে ওটা অবশ্যই 0 হবে। যেমন fx = x² - 1, এই ইকুয়েশনের সলিউশন, এটাকে যখন আমরা ইকুয়েশন বানাবো তার সলিউশন তো আমি জানি x = +-1, সো f of 1 কত? 0। তার মানে কোন ইকুয়েশনের সলিউশনকে যদি আমি ওই ফাংশনে বসাই তাহলে ওই ফাংশনের ভ্যালুটা হবে 0। তাহলে h z = -2 তে যদি জিরোস থাকে তাহলে h of -2 হবে 0। তার মানে আমরা যদি কোনো পয়েন্টে 0 রেসপন্স চাই, হ্যাঁ, ধরেন আমি আপনাকে বলে দিলাম যে আপনি ফিল্টার ডিজাইন করবেন এমন ভাবে যেন z = a পয়েন্টে the response will be 0। তাহলে এই z = a পয়েন্টটা কি হবে? এই z এর পোল না 0? স্যার 0 হবে স্যার। 0 হবে। তার মানে z = a পয়েন্টে আমি একটা 0 পাবো। অন্যদিকে আমি যদি কোন একটা পার্টিকুলার পয়েন্টে খুবই হাই রেসপন্স চাই, হাই ম্যাগনিটিউড রেসপন্স, ধরেন আমি বললাম z = b তে আপনি হাই ম্যাগনিটিউডের রেসপন্স পাবেন, ঠিক আছে? তাহলে সেই জায়গায় কি বসবে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, পোলে বল ধরেন পোল বসবে কেন? কারণ পোলে ধরেন z হলে = ইনফিনিটি হয়। হ্যাঁ, hp হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি। সো আমরা যদি পোল বসাই দেই তাহলে এখানে আমি খুবই হাই ম্যাগনিটিউডের একটা রেসপন্স পাবো, ঠিক আছে? সো যখন আমাদের হাই ম্যাগনিটিউড রেসপন্স দরকার তখন আমরা পোল বসাবো, যখন আমাদের 0 রেসপন্স দরকার তখন আমরা জিরোস বসাবো। এই দুইটা পয়েন্ট ক্লিয়ার সবার? এই দুটো কি বোঝা গেছে কি বলছি? হ্যাঁ ওকে, তাহলে আমরা এবার একটা এক্সাম্পল ম্যাথ করে ফেলি, জাস্ট আমাদের আইডিয়া হয়ে গেছে কি কি করা লাগবে আমাদের। এন্ড আমরা যখন এই পোল জিরো গুলা বসাবো আমাদের z এ কনভার্ট করে নিতে হবে। এন্ড আমরা জানি z = r⁴j⍵n, সরি j⍵, যেখানে ওমেগাটা হচ্ছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি। তো আমাদের সবকিছুকে ডিজিটাল ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, আরো একটা জিনিস আমরা একটু খেয়াল করে আসি। আপনাদের কি ধরেন আমাদের কাছে একটা আছে, কন্টিনিউয়াস সিগন্যাল আছে, এ সাইন, ধরেন কথার কথা 100 পাইটি। আচ্ছা, এইটার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ধরেন n টাইমস নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি fn। এটার নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি কত বা নাইকুইস্ট রেট কত? নাইকুইস্ট রেট fn = 100 হার্টজ। তো ধরেন এটাকে আমরা 100 * n এই ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং করলাম, ঠিক আছে, যেখানে n > 1। ওকে, তাহলে এটা করে আমরা একটা ডিজিটাল সিগন্যাল xn পাবো, যেটা আমরা পাবো nts করে। সো a sin 100 pi nts। fs সেটাকে আমরা লিখতে পারি 2 pi 50/fs। fs হচ্ছে 100n, সরি এটা n না দিয়ে k দেই, n টা একটা ইনডেক্স ইউজ হবে। সো k 100k আর এখানে বসবে n। এখানে আসছে a sin 2 pi 1/2k into n, এখানে k > n 1। সো এখানে তাহলে ডিজিটাল ফ্রিকোয়েন্সি কোনটা? ডিজিটাল ফ্রিকোয়েন্সি স্মল f হচ্ছে 1/2k। এটাকে যদি আমরা যে a sin 2 pi fn এর সাথে কম্পেয়ার করি তাহলে f কত? 1/2k, ঠিক আছে? এটা একটা ইন্টিজার ভ্যালু। আচ্ছা, এখন এখান থেকে বলতে পারবেন
এইটা 1/2 কে আসছে কিভাবে, এইভাবে না, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এইটা করে আসছে না, মানে ডিজিটাল ফ্রিকোয়েন্সি জিনিসটা কি f0 বাই fs না? জি স্যার। আচ্ছা, তাহলে এই f এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলতে পারবেন? এখানে তো k হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 1, একটা ইন্টিজার, ঠিক আছে, বা ইন্টিজার হওয়া লাগবে না, k হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 1 একটা নাম্বার, ম্যাক্সিমাম ভ্যালু হাফ স্যার। f max হচ্ছে হাফ। তার মানে আর যেহেতু প্লাস মাইনাস আছে, আমরা বলতে পারি f বিলংস টু -half টু প্লাস হাফ, তাই না? এরকম একটা রেঞ্জে থাকবে। ওকে, কারণ নেগেটিভ ফ্রিকোয়েন্সি যদি অ্যালাউ করি, তাহলে এই রেশিওটার ম্যাক্সিমাম ভ্যালু হবে হাফ। সো ওই কেসে f0 সমান কি fs/2, তাই না? এইটা। ওকে, তাহলে এইখান থেকে যদি আমি আবার আর f বিলংস টু -half থেকে হাফ, তাহলে এখান থেকে যদি ওমেগা চাই, ওমেগা সমান কত? ওমেগা সমান হচ্ছে 2π/f। তাহলে এই ইন্টারভ্যালটাকে 2π দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। তাহলে এই -π বা পাই পয়েন্ট আসলে কত ফ্রিকোয়েন্সি, কত অ্যানালগ ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে বলতে পারবেন? এই fs/2 রিপ্রেজেন্ট করে না? স্যার ঠিক আছে, তার মানে আমি বলতে পারি fs/2 ইকুইভ্যালেন্ট টু পাই। তাহলে fs কত? ইকুইভ্যালেন্ট টু 2π। তার মানে আমরা যখন ডিজিটালে কনভার্ট করি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা ইকুইভ্যালেন্ট হয় 2π এর। ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আসলে 2π ইকুইভ্যালেন্ট। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এটা মাথায় রাখলেই হবে আমাদের, আর বাকি সবকিছু আমরা জানি মোটামুটি। সো আমরা যদি এখন একটা एग्जांपल দেখি, তো এটা আমাদের ল্যাব ম্যানুয়ালের যে एग्जांपलটা ওটাই আমরা ডিসকাস করব। ঠিক আছে, আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে চাই। ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে চাই, স্পেসিফিকেশন কি? কমপ্লিট সিগন্যাল রিজেকশন, কমপ্লিট সিগন্যাল রিজেকশন at DC and 250 Hz, narrow pass band at centered at 125 Hz, অর্থাৎ 125 Hz একটা পিক পাবো আর কি। আমি এটা কোয়ালিটেটিভ স্কেচটাও করব কেমন হবে এটা। আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 500 Hz। ব্যান্ড 3 dB ব্যান্ডউইথ, 3 dB ব্যান্ডউইথ আমরা আসলে ইউজ করি। 3 dB ব্যান্ডউইথ কিছুই না, এই যে পয়েন্টে দুইটা, তো যেহেতু ব্যান্ড পাস ফিল্টার, সো তার তো আসলে দুইটা 3 dB পয়েন্ট, ওই 0.707 আর কি, ওই দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 3 dB ব্যান্ডউইথ। 3 dB ব্যান্ডউইথ দেওয়া আছে 10 Hz। তো এখান থেকে আমরা যদি একটু কোয়ালিটেটিভ পিকচার আঁকার চেষ্টা করি, এটা আমরা হচ্ছে খালি রাইট সাইড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম টাকবো, লেফট সাইডে সেম জিনিসই সিমেট্রিক হবে, সো এটা কনসিডার করার দরকার নেই। ওকে, আমরা চাই ডিসি ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ডিসি হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি আর 250 হার্টজে আমরা চাই কমপ্লিট সিগন্যাল রিজেকশন। কমপ্লিট সিগন্যাল রিজেকশন মানে সে ওইখান দিয়ে ওই সিগন্যালটাকে পাসই করতে দিবে না। পাস করতে দিবে না মানে এই দুইটা পার্টিকুলার পয়েন্টে তার ফ্রিকোয়েন্সি রেসপন্স আসবে জিরো। অর্থাৎ এটা যদি জিরো ফ্রিকোয়েন্সি, এটা যদি 250 ফ্রিকোয়েন্সি হয়, এই দুইটা জায়গায় তার ইম্পালস রেসপন্স হবে জিরো, বা তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের ম্যাগনিটিউডটা হবে জিরো, এই দুটো জায়গায়। এরপরে বলছে 125 হার্টজে একটা ন্যারো পাস ব্যান্ড সেন্টার থাকবে। সো যেহেতু 125 এ সেন্টার্ড হবে, এন্ড এটা যেহেতু জিরো থেকে আবার জিরো হয়েছে, এটা অবশ্যই এখান দিয়ে মাঝখানে কোন একটা পয়েন্ট পাস করে যাবে, যে পয়েন্টটা 125 থেকে 125 এ হবে এই পিকটা। কেন? কারণ এই ন্যারো পাস ব্যান্ডের সেন্টারটা হচ্ছে 125, এই কারণে। সো কোয়ালিটেটিভলি স্পেকট্রামটা এরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে তার ম্যাগনিটিউড স্পেকট্রাম। এটা কিভাবে আসছে, এটা কি বুঝছেন আপনারা? বা এটা কেন এইরকম কেন হয়েছে, এটাতে কারো কোনো কনফিউশন? স্যার ন্যারো পাস ব্যান্ডটা মানে সেন্টারেই কেন হইলো? না না না, বলা আছে ন্যারো পাস ব্যান্ডের সেন্টার 125।
ঠিক আছে, ন্যারো পাস ব্যান্ডটার সেন্টার 125। মানে 125-এই কেন হইলো? এটা গিভেন স্পেসিফিকেশন, এটা 130ও হইতে পারে, বুঝেন নাই? মানে এগুলো আমাদের গিভেন ডেটা। ওই যে আপনাদের ফিজিক্স প্রবলেম থাকে না, যে একটা গাড়ি এত মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে যদি যায় তাহলে এত সেকেন্ড পরে তার বেগ কত, ইত্যাদি ইত্যাদি। ওটা জাস্ট ডাটা, এটা হচ্ছে ডাটা, আমাদের ডাটা দেওয়া আছে, এটা আমরা কোনো কিছু ধরে নেই নাই, ঠিক আছে? এগুলো সব ডাটা, এইগুলার স্পেসিফিকেশন অনুযায়ী আমরা ফিল্টারটা ডিজাইন করব। এটা 125ও হইতে পারে, 120ও হইতে পারে, 140ও হইতে পারে, এটা আমাকে কোশ্চেনে যেমন দেওয়া থাকবে। আমার কথা কি বুঝছেন? সো এই ডাটা গুলা থেকে এই ফিগারটা কত বোঝা গেছে যে আমাদের 125-এ সেন্টার্ড হবে, এটা বলেই দিছে, আর 0 আর 250-তে হচ্ছে এটাই 0 ই আছে, ঠিক আছে? এটা কি বুঝছেন? জি স্যার, বুঝা গেছে। ওকে, এবার আমরা এই ফ্রিকোয়েন্সি গুলার করেসপন্ডিং পোল 0 প্লেস করব। সো ফার্স্ট আমরা যে ডিসি ফ্রিকোয়েন্সি, এগুলাকে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ডিজিটাল ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা। আমাদের যা দেওয়া আছে সবগুলো হচ্ছে অ্যানালগ ফ্রিকোয়েন্সিতে দেওয়া আছে, যে ফ্রিকোয়েন্সি গুলো -ইনফিনিটি টু +ইনফিনিটি আছে। সো এগুলাকে আমাদের -π থেকে π এর মধ্যে ম্যাপ করে নিয়ে আসতে হবে। সো তার জন্য আমরা কি করব, ডিসি ফ্রিকোয়েন্সি যেহেতু fs সমান fs দেওয়া আছে 500 হার্টজ, সো আমরা জানি fs ইকুইভ্যালেন্ট টু 2π। সো 500 ইকুইভ্যালেন্ট টু 2π, তাহলে 0 ইকুইভ্যালেন্ট টু কত? 2π/500 ইনটু 0 ইকুয়ালস টু 0। সো 0 ফ্রিকোয়েন্সিটা 0 ফ্রিকোয়েন্সিতেই ম্যাপ হবে। তো এখন 0 ফ্রিকোয়েন্সিটা কোন জায়গায় আছে এটা তো আমরা জানি না, এটা আমরা পোল 0 প্লেস করব কোন প্লেনে? পোল 0টা যে বসাবো এটা কোন জায়গায় বসাবো? এটা কোন জায়গায় বসাবো? ইউনিট সার্কেলের মধ্যে জেড প্লেনে বসাবো, তাই না? পোল 0টা তো বসাবো জেড প্লেনে। সো জেড প্লেনে যদি বসাইতে চাই তাহলে ফ্রিকোয়েন্সি কিভাবে ম্যাপড হয়? এইভাবে, ঠিক আছে? আর এস প্লেনে যখন আমরা বসাই তখন আমাদের এই ম্যাপিংটা লাগে না, আমরা যে ফ্রিকোয়েন্সি পাই 500 হার্টজকে 500 হার্টজের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিতেই বসাই, ঠিক আছে? এস প্লেনে এই ধরনের কোনো ম্যাপিং লাগে না, কিন্তু জেড প্লেনে এরকম একটা ম্যাপিং লাগে। সো জেড প্লেনে ফ্রিকোয়েন্সি হইলে সেটা হচ্ছে এরকম হবে। এইবার একটা জিনিস, সো আর ই টু দি পাওয়ার জে ওমেগা, তো ওমেগা 0, তাহলে জেড হচ্ছে আর ই টু দি পাওয়ার জে ইনটু 0 ইকুয়ালস টু আর। এবার কোশ্চেন হচ্ছে আমরা আরটা কত নিব? আমরা কি চাই? আমরা চাই কমপ্লিট সিগন্যাল রিজেকশন এট ডিসি এন্ড 250। আচ্ছা, তাহলে এই জায়গায় কি পোল, এই জায়গায় তো আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা 0 হইতে হবে, তাহলে কি আমরা পোল চাই না 0 চাই? এখানে 0 চাই, তার মানে এই পয়েন্টে একটা 0 বসবে। আরো একটা জিনিস, আপনাদের কি মনে আছে যে আমরা আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার সময় জেড ট্রান্সফর্মে কি বসাই? আমরা যখন জেড ট্রান্সফর্ম থেকে ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করি তখন জেড এর বদলে কি বসাই? ই টু দি পাওয়ার জে ওমেগা বসাই না? ওইখানে রেডিয়াসটা কত? 1। কারণ হচ্ছে আমরা ইউনিট সার্কেলের উপর জেড ট্রান্সফর্মটা ইভালুয়েট করি, ঠিক আছে? সো ইউনিট সার্কেলের উপর করি বলে এখানে 1 বসাবো। এন্ড জিরোস বসানোর সময় সেটা সার্কেলের উপরে বসাইলেও কোনো সমস্যা নাই, কারণ ওই জায়গায় তো ভ্যালু 0 আসবে, ঠিক আছে? আমরা কমপ্লিট রিজেকশন চাই, এই কারণে এটা 0 বসাবো। যদি এখানে ছোটখাটো একটা অ্যামপ্লিটিউড থাকতো তখন আমরা 0 বসাইতে পারতাম না, আমরা ওই অ্যামপ্লিটিউড থেকে আর এর ভ্যালুটা বের করতাম, ঠিক আছে? ওইভাবে আসতো আর কি। এখানে 1 বসাচ্ছি, মানে এখানে আমরা রেডিয়াসটা 1 ধরতেছি কেন? কারণ আমরা টোটাল রিজেকশন চাই ওই দুইটা পয়েন্টে। সো টোটাল রিজেকশন যেহেতু চাই, আমরা ওই জায়গায় আমরা ইউনিট সার্কেলের উপর ওই 0টা বসাই দিব, ঠিক আছে? সো এটা গেল, তাহলে একটা 0 গেল, z ইকুয়ালস টু 1 এ। এবার আরেকটা রিজেকশন কোন পয়েন্টে? সেটা হচ্ছে 250 হার্টজে। আর এটা হচ্ছে 250 হার্টজে। তাহলে এটার করেসপন্ডিং পয়েন্ট আমরা বের করি 500 ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু ইকুয়াল সাইন না, ইকুইভ্যালেন্ট সাইন, ঠিক আছে? তাহলে 250 ইকুইভ্যালেন্ট কত? কত আসে? পাই আসে। তাহলে করেসপন্ডিং z পয়েন্টটা কত? z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার j পাই, দ্যাট ইজ -1। সো আমাদের তাহলে ইউনিট সার্কেলটা যদি হয় এরকম,
আমরা এখানে একটা জিরোস বসাবো -1 এ, এখানে একটা 0 বসাবো +1 এ। এই দুটো জায়গা আমরা 0 বসাবো। এবার আমাদের পোল বসাইতে হবে। আমরা যেহেতু 125 হার্টজে, আমরা যদি আমাদের ওই ফিগারটা দেখি, এই ফিগারটা যদি আমরা দেখি, এই যে এই ফিগারটা দেখে কি দেখা যাচ্ছে, 125 একটা পিক থাকবে। সো 125 এ তাহলে আমাদের কি বসাইতে হবে, পোল বসাইতে হবে। তাহলে 125 একটা পোল বসাবো। সো এটা সমান কত হবে, 500, এটা সমান আসবে π/2। তো z সমান আসছে r e টু দি পাওয়ার j π/2। সো e টু দি পাওয়ার j π/2 হচ্ছে j, মানে rj। ঠিক আছে, ওকে। আচ্ছা, r তো একটা ম্যাগনিটিউড, সো r ইজ এ রিয়েল নাম্বার, j একটা কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার। তাহলে r ইনটু j কি একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল না, তাই না? rj এই নাম্বারটা। জি স্যার। তাহলে আমরা বলছি কি, পোল যদি কমপ্লেক্স হয় তাহলে কনজুগেট আকারে আসবে। তাহলে আরেকটা পোল আমরা বসাবো কই, -rj তে। একটা পোল বসাইছি rj তে, আর একটা বসাবো -rj তে। তাহলে আমাদের পোলগুলা কই থাকবে, পোলগুলা থাকবে r e টু দি পাওয়ার +- j π/2 তে। সো একটা পোল যদি আমরা এখানে বসাই, এটি ইউনিট সার্কেল, একটা পোল যদি এখানে বসাই আর একটা পোল এখানে বসাবো। এখন কোশ্চেন হচ্ছে যে আগের মতো করে আমরা কি আর কে 1 ধরবো কিনা। মানে আগে তো আমরা পোল জিরোস বসানোর সময় আর কে 1 ধরে নিছিলাম, পোল বসানোর সময় আর কে 1 ধরবো কিনা, ধরবো না। কেন ধরবো না, কারণ আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স কম্পিউট করি এই লাইনের উপর, তাই না? ইউনিট সার্কেলের উপর আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কম্পিউট করি, তাই না? সো এইখানে যদি কম্পিউট করি, এখানে পোল বসাইলে আমি তো ওই পয়েন্টে ইনফিনিটি পাবো, কিন্তু আমার এখানে দেখেন, এখানে কিন্তু বলছে একটা ফাইনাইট রেসপন্স থাকবে, ইনফাইনাইট রেসপন্স থাকবে না। সো আমরা পোলটা এখানে বসাইতে পারবো না, পোলটা আমাদের ইউনিট সার্কেলের ভেতরে বসাইতে হবে। কত রেডিয়াসে বসাবো সেটা ডিপেন্ড করবে আমাদের 3dB ব্যান্ডউইডথের উপর। এন্ড আপনাদের যদি মনে থাকে কোশ্চেনে দেওয়া আছে 3dB ব্যান্ডউইডথ হচ্ছে 10 হার্টজ। সো আর বের করার একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আছে, এইটা, যেখানে BW হচ্ছে 3dB ব্যান্ডউইডথ আর FS হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। সো এটা আমরা বসাই দিই 1 - 10/500 ইনটু পাই। তো এটা বসাই দিলে আসবে 0.937 কম্পিউট করলে। সো তাহলে আমাদের z সমান এখন আসবে 0.937 e টু দি পাওয়ার +- j π/2, দ্যাট ইজ +- 0.937 j। সো এটা হচ্ছে আমাদের পোল, আর ওই দুটো হচ্ছে আমাদের জিরোস। সো তাহলে আমাদের hz সমান কত, hz সমান হচ্ছে z-1 ইনটু z+1 divided by z-9.37j z plus 0.937j। এটাই কাজ শেষ হয় নাই, এখন এখান থেকে আমাদেরই বের করতে হবে সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশন, ডায়াগ্রাম, এগুলো বের করতে হবে। সো এটা গুণ করলে পাবো z² - 1, আর নিচেরটাকে গুণ করলে পাবো z² প্লাস 0.937 হোল স্কয়ার। কারণ কি, a প্লাস jb ইনটু a মাইনাস jb গুণ করলে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। সো গুণ করলে আসবে, নিচে চলে আসবে z² - 1 আর নিচে আসবে z² প্লাস 0.8779 সরি 9, এতটুকু রেখে দিলেই হবে। এরপর এখান থেকে আমরা ওই যে ওই ফর্মে নিয়ে যাব, z ইনভার্স ফর্মে নিয়ে যাব, যেন আমরা a কে আর b কে ভ্যালুটা বের করতে পারি। সো 1 - z-2 1 প্লাস 0.8779 z ইনভার্স 2। সো আমরা জানি hz হচ্ছে summation k equals to 0 to m a k z minus k, আর 1 plus k equals to 1 n b k z minus 1। এখানে দেখেন নিচেরটা কিন্তু 1 থেকে শুরু হয়, সো নিচে কোনো b0 নাই, আবার উপরে 0 থেকে শুরু হয়, সো উপরে a0 আছে। কম্পেয়ার করলে দেখেন z এর পাওয়ার যত, ততই সেই এইখানেও তত বসবে, অর্থাৎ a0 z টু দি পাওয়ার -0, a1 z টু দি পাওয়ার -1, a2 z টু দি পাওয়ার -2। সো z টু দি পাওয়ার -2 এর সহগ হচ্ছে a2, আবার z টু দি পাওয়ার -0 সহগ হচ্ছে a0। সো এখান থেকে আমরা বলতে পারি a0 হচ্ছে 1, a2 হচ্ছে
-1, a1 হচ্ছে 0 আর বাকি সব 0। অন্যদিকে নিচেরটা থেকে কম্পেয়ার করলে b1 0 আর b2 হচ্ছে 0.8779। এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট গুলা, ফিল্টারের কোএফিশিয়েন্ট। সো এখান থেকে আমরা ডিফারেন্স ইকুয়েশনটাও বের করতে পারবো। আমাদের hz হচ্ছে এটা 1 minus z minus 2 1 plus 0.8779 z inverse 2। সো এটা সমান হচ্ছে yz by xz। সো গুণ করে দেই। সো yz plus 0.8779 z minus 2 yz equals to xz minus z minus 2 xz। সো এখানে যদি আমরা ডিফারেন্স ইকুয়েশনটা বের করি, সো এখান থেকে ডিফারেন্স ইকুয়েশন আসবে yn প্লাস, আর এখানে যেহেতু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে xn এর z ট্রান্সফর্ম যদি হয় xz, তাহলে x of n minus k এর z ট্রান্সফর্ম হবে z minus k xz, অর্থাৎ যত শিফট তত ঘর। সো এখানে z এর পাওয়ার যত এক্সট্রা থাকবে সেটাই শিফট হবে। এখানে z এর পাওয়ার -2 আছে, সো শিফট হবে -2 পরিমাণ। সিমিলারলি xn minus xn minus 2। সো এখান থেকে আমরা yn টা পেয়ে যাব। সো yn সমান yn সমান আসবে এখান থেকে যদি লিখি yn সমান আসবে xn minus 2 minus 0.8779 yn minus 2। সেটাকে যদি আমরা ডায়াগ্রাম দিয়ে আঁকি, এটা একটা এটা একটা সামেশন, xn ইনপুটে যাবে, এই xn টা সরাসরি ঢুকবে কোএফিশিয়েন্ট 1। এখানে আসলে সার্কেল দেওয়ার দরকার নাই, এখানে লাইনের উপর লিখে দিলেই হবে কত ভ্যালু 1। এরপরে 2 ঘর শিফট, যেহেতু xn minus 1 নাই, আমরা 2 ঘর ডিরেক্ট শিফট দেখাই দিতে পারি, অথবা আপনি চাইলে এরকম z minus 1 ব্লকও দেখাইতে পারেন। ঠিক আছে, এরকম এইটাকে আবার গুণ করব -1 দিয়ে, এখান থেকে yn পাবো, এটা অ্যাডার, yn টা এখান থেকে 2 ঘর শিফট হবে z minus 1 and finally এটাকে গুণ করব -0.8779 দিয়ে। সো এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। সো এটা হচ্ছে আমাদের পুরো সিস্টেম ডিজাইন ক্রাইটেরিয়া। ঠিক আছে, সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই ডায়াগ্রাম আঁকা পর্যন্ত কোনো কিছুতে বুঝতে কারো কোনো প্রবলেম? আর এফডিএ টুল দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন এটা, আপনাদের হোপফুলি ল্যাবে দেখাইছে এফডিএ টুলটা, আমি তো দেখাইছি D1 এ, D2 এরটা আমি জানি না। D2 তে কি এফডিএ টুলটা দেখাইছে, ফিল্টার ডিজাইন টুলটা ম্যাটল্যাবে? D2 এর কেউ নাই? D2 এর সিআর নাই? রোল 200 আছেন? জি স্যার। আপনাদেরকে এফডিএ টুল দেখাইছিল? না স্যার। আচ্ছা, আমি তাহলে নেক্সট ক্লাসে দেখাই দিব না। আচ্ছা, তো এফডিএ টুল দিয়ে আমরা পোল জিরো প্লেস করে কিভাবে কি করা যায় এটা দেখানো যাবে। এটা 10 মিনিট 15 মিনিটের একটা জিনিস, আমি দেখাই দিব না, সমস্যা নেই। ওকে, এইটা গেল একটা এক্সাম্পল। আমরা যদি আরো একটা এক্সাম্পল কনসিডার করি, এই লাস্ট এক্সাম্পলটাতে কারো কোনো প্রবলেম আছে? লাস্টে যে আমরা ম্যাথটা করলাম এটাতে কারো কোনো কোশ্চেন?
ঠিক আছে, হোপফুলি বোঝা গেছে। আপনারা আরেকবার ভিডিওটা একবার দেখেন, নিজেরা একবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব ইজি একটা টপিক। নেক্সট একটা এক্সাম্পল যদি আমরা কনসিডার করি, এটা আপনাদের ল্যাব ম্যানুয়ালের এক্সারসাইজের প্রবলেমটা হচ্ছে এরকম, আমরা একটা ফিল্টার ডিজাইন করতে চাই, নচ ফিল্টার। নচ ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স, নচ ফিল্টার হচ্ছে একটা স্পেসিফিক টাইপের ব্যান্ড রিজেক্ট ফিল্টার। ব্যান্ড স্টপ ফিল্টার কি এটা না? ব্যান্ড স্টপ ফিল্টার। নচ ফিল্টার হচ্ছে স্পেশাল টাইপ অফ ব্যান্ড স্টপ ফিল্টার, ঠিক আছে? যেইটার মানে স্টপ ব্যান্ড এটা খুবই চিকন, ঠিক আছে? যেমন এটা একটা নচ ফিল্টারের এক্সাম্পল, ঠিক আছে? মানে সে খুবই প্রিসাইজ থাকে আর কি, যে ফ্রিকোয়েন্সিটাকে সে রিজেক্ট করে সেটার ইন্টারভ্যালটা খুব ছোট থাকে। তো এই ধরনের হয় নচ ফিল্টারের। ইনফ্যাক্ট আপনারা ল্যাবে অলরেডি দেখছেন নচ ফিল্টার, ওই আপনাদের জেড ট্রান্সফর্মে একটা ফিল্টার ডিজাইন, একটা ফ্রিক্স দিয়ে একটা যে দেওয়া আছে ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স, ওটাই নচ ফিল্টার। সো নচ ফিল্টারের এই ফ্রিকোয়েন্সিটাকে বলে নচ ফ্রিকোয়েন্সি। আমরা আসলে নচ ফ্রিকোয়েন্সিতে জিরো বসাইতে চাই, ঠিক আছে? নচ ফ্রিকোয়েন্সিতে জিরোস বসাইতে চাই। আর এখানে পোল বসানোর নিয়ম হচ্ছে মানে রাখার জন্য, ইমপ্রুভড অ্যামপ্লিটিউড রেসপন্সের জন্য কমপ্লেক্স পোল বসাইতে হয়। যেই জায়গায় জিরোস আছে ওই লাইনেই আমরা জিরোসটা বসাবো, ওই জায়গায় আগের মতোই। ধরেন এই জায়গায় জিরোস বসাইছি, ঠিক আছে? বা ধরেন আগের মতো এই জায়গায় এর জায়গায় জিরোস বসাইছি। এবার আপনি পোল বসাবেন কই? এই লাইনের উপরই পোল বসাবেন, অর্থাৎ পোল আর জিরো উইল লাই অন দ্য সেম লাইন। তারা সেম লাইনের উপর থাকবে আর কি, ঠিক আছে? যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা আমি ডিটেইলস করে দিব না, আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আমি জাস্ট প্রবলেমটা কেমনে করব সেটা বলে দেই। একটা নচ ফিল্টার ডিজাইন করব, যার নচ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে জায়গায় এই যে এই ডিপটা দিবে, নচ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। dB ব্যান্ডউইথ দেওয়া আছে প্লাস মাইনাস 5 হার্টজ, মানে 10 হার্টজ আর কি। টোটাল ব্যান্ডউইথ 10 হার্টজ, অর্থাৎ এই পাশে 5 হার্টজ মাইনাস 5, এই পাশে প্লাস 5, তো টোটাল 10 হার্টজ দেওয়া আছে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 500 হার্টজ। তো দেখেন আগের যেমন ব্যান্ড পাসের সময় আমাদের দুইটা জিনিস, আরো একটা জিনিস লাগতো, এটা কোন জায়গায় সেন্টার, ওইখানে কিন্তু এটা লাগতেছে না, ঠিক আছে? সো নচ ফ্রিকোয়েন্সি 50 হার্টজ দেওয়া আছে। তাহলে আমরা 50 হার্টজের করেসপন্ডিং বের করি ডিসি ফ্রিকোয়েন্সিটা, সরি জেড ভ্যালুটা। সো 500 ইকুইভ্যালেন্ট টু পাই, তাহলে 50 ইকুইভ্যালেন্ট কত আসবে? পাই বাই 10 আসবে। নাকি পাই বাই 5 আসে দেখি, 2 পাই বাই 500 ইনটু 50, সো 0 0 10, 5 পাই বাই 5 আসে। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। সো এই পয়েন্টে আমরা জিরোস বসাবো, ঠিক আছে? তাহলে আমাদের জিরোস গুলো হবে z ইকুয়ালস টু e টু দি পাওয়ার j পাই বাই 5। যেহেতু আমরা ইউনিট সার্কেলের উপরই জিরোস বসাবো, সো এটা এখানেই থাকবে। এন্ড এই ভ্যালুটা কম্পিউট করলে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, ঠিক আছে? e টু দি পাওয়ার j পাই বাই, এটার ভ্যালু হচ্ছে cos পাই বাই 5 প্লাস j sin পাই বাই 5। এটা একটা কমপ্লেক্স নাম্বার। সো এটার অবশ্যই তাহলে কনজুগেট নিতে হবে, তাহলে পোল জিরোস গুলো বসবে প্লাস মাইনাস এই জায়গায়। আর নচ ফিল্টারে পোলও একই অ্যাঙ্গেলে বসাইতে হয়। আমরা ধরেন এই জায়গায় জিরোস বসাচ্ছি, এটা হচ্ছে পাই বাই 5 অ্যাঙ্গেল, জি পোলটাও এই জায়গায় বসাইতে হয়, ঠিক আছে? নচ ফিল্টারে এই জায়গায় জিরোস বসাচ্ছি পাই বাই 5 অ্যাঙ্গেলে, পোলটাও এই লাইনের উপরই বসাবো। ওইটাই আমি বলছি যে পোল এন্ড জিরো লাই অ্যালং দ্য সেম লাইন, ঠিক আছে? সেম লাইনের উপর থাকবে তারা। এন্ড রেডিয়াসটা পাবো কিভাবে? রেডিয়াসটা 1 হবে না, পোলটা অবশ্যই ইউনিট সার্কেলের ভেতরে থাকবে, তো রেডিয়াসটা পাবো এই আগের মতো এই ফর্মুলা দিয়ে। সো এইটা দিয়ে আমরা আগের মতো কমপ্লিট করব, আমাদের আগের মতোই 0.937 আসবে, যেহেতু ব্যান্ডউইথ এখানে হচ্ছে 10, আগের মতোই আছে।
সো তাহলে জিরোস বসলো এই জায়গায় আর পোল বসবে তাহলে 0.937 ই টু দি পাওয়ার প্লাস মাইনাস j পাই বাই 5 এ। সো তাহলে আমাদের hz টা কি আসবে? hz আসবে এরকম z minus e to the power j pi by 5 into z minus e to the power minus j pi by 5 আর নিচে বসবে z minus 0.937 e to the power j pi by 5 z minus 0.937 e to the power minus j pi by 5। সো এরপর আপনারা কম্পিউট করবেন, এটাকে গুণ টুন করলে যে রেজাল্ট আসে, আমি রেজাল্টটা লিখে দিচ্ছি, গুণ করলে এরকম কিছু একটা আসবে 1 minus 1.6180 z minus 1 plus z minus 2 আর নিচে আসবে 1 minus 1.5164 z minus 1 plus 0.8783 z minus 2। এটা হচ্ছে আমাদের hz। সেখান থেকে আমরা ট্রান্সফার ফাংশন আমরা এখান থেকে আমরা কোএফিশিয়েন্ট, ডিফারেন্স ইকুয়েশন, স্ট্রাকচার এগুলো বানাইতে পারবো, ঠিক আছে? সো এই এক্সাম্পল গুলো আপনারা দেখেন, আরো কিছু প্র্যাকটিস এক্সাম্পল যদি পান নেটে ঘেটে তাহলে ওইগুলো প্র্যাকটিস করেন, আর আমি ট্রাই করব কিছু প্রবলেম সেট দিয়ে দেওয়ার যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? সো আজকের ক্লাসে এতটুকুই, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে দেখবো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন দেখবো আর কি। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে ক্লাসে এতটুকুই।